নমস্কার। আজ কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা ছিল, আর যে মামলায় বলা চলে কার্যত কলকাতা হাইকোর্ট ঋতব্রত শিবিরের গালে কড়া থাপ্পড় বসিয়ে দিয়েছে। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্ট ফ্রিজ মামলা চলাকালীন তিনি ঋতব্রত শিবিরের আইনজীবী তথা বলা চলে অরূপ বিশ্বাসের আইনজীবী, যে অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের এই তিনটে অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল কলকাতা পুলিশ, সেই আইনজীবীকে কড়া ভৎসনার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কোন এখতিয়ারে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে রাতারাতি এই অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সে সম্পর্কেও কলকাতা পুলিশকে তীব্র ভৎসনা করেন। ঋতব্রত শিবিরের যে বিধায়ক যিনি মামলা অভিযোগ করেছিলেন অ্যাকাউন্ট বন্ধের জন্য, যার অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, তাকেও অস্বস্তিতে পড়তে হয়েছে। আজকে আদালত স্পষ্ট করে বলেছে যে 4 তারিখের আগে কেন আপনি অভিযোগ করলেন না, আপনি ওই পার্টির হয়ে সদস্য হয়েছিলেন, বিধায়ক হয়েছিলেন, আপনি এমনকি ওই অ্যাকাউন্ট থেকেও সুবিধাভোগী হয়েছেন, হঠাৎ করে ডিগবাজি খেয়ে আপনি অভিযোগ করছেন। এর উদ্দেশ্যটা কি? শুধুমাত্র আসল তৃণমূল হওয়ার জন্য এই সময়কালের মধ্যে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে রাখা কি আপনাদের মূল জোর দেওয়ার পয়েন্ট? এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। রাজ্যের পুলিশ তদন্ত করছে, তাদেরকেও মুখোমুখি হতে হয়েছে প্রশ্নের যে পুলিশ এক রাতের মধ্যে একদিনের মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেললো। সাধারণ মানুষের ক্ষেত্রে তো সচল থাকে না পুলিশ। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই ফ্রিজ অ্যাকাউন্ট খুলে দিয়ে স্পষ্ট পরিষ্কারভাবে জানিয়ে যান তৃণমূল কংগ্রেসের এই যে 3টি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 440 কোটি টাকা রয়েছে, সেই অ্যাকাউন্ট কেবলমাত্র আগামী দিনে কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে। হ্যাঁ, যদিও সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এখান থেকে কোনো বড়সড় খরচা করা যাবে না, মেজর খরচা করা যাবে না। পার্টির যে সমস্ত দৈনন্দিন খরচা রয়েছে কালীঘাট তৃণমূল সেই সমস্ত খরচা এই অ্যাকাউন্ট থেকে চালাতে পারবে। যদিও সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে তিনি নিয়োগ করেছেন, যে সুব্রত তালুকদার অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কালীঘাট তৃণমূল এই অ্যাকাউন্ট আগামী দিনে ব্যবহার করতে পারবে। সাময়িক স্বস্তি পেল কালীঘাট শিবির। কালীঘাট শিবির তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন যে তাদের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এবং তারা দৈনন্দিন যে খরচ চালাতে পারছেন না তা রিওপেন করার জন্য আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এখানে স্পেশাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, যা নজরদারিতে চলবে কিন্তু এই দৈনন্দিন খরচের টাকার লেনদেন। অর্থাৎ শুধুমাত্র হচ্ছে যে পার্টি তার দৈনন্দিন যে খরচগুলো রয়েছে, বেতন দেওয়া, জলের বিল, ইলেকট্রিক বিল এবং আইনি লড়াই চালানোর জন্য যে সমস্ত খরচ, সেই খরচে টাকা তুলতে পারবে। কিন্তু এটা শেষ অবধি যেটাই হলো দাঁড়ালো যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট শিবির তারা স্বস্তি পেয়েছে, তারা দৈনন্দিন খরচ এবং আইনি লড়াইয়ের জন্য টাকা তারা তুলতে পারবেন স্পেশাল অফিসারের নজরদারিতে। এমনটাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ। অবশ্যই নিঃসন্দেহে বড় স্বস্তি কালীঘাট তৃণমূল কংগ্রেসের কাছে। আজকের কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে বা যে পদক্ষেপ করেছে তা কালীঘাট তৃণমূলকে একটা বড় স্বস্তি দিয়েছে। আর সেই জায়গা থেকে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে ঋতব্রত শিবির, যারা আসল তৃণমূল আদি তৃণমূল বলে নিজেদেরকে দাবি করছিল এবং আগামী দিনে যারা তৃণমূল কংগ্রেসের সিম্বল ও তহবিলের জন্য আগাচ্ছিল, তা একটা বড় ধাক্কা খেলো। আর তার থেকেও বড় কথা, আজকের কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অরূপ বিশ্বাস সম্পর্কে, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে, তৃণমূল কংগ্রেসের টাকায় অর্থাৎ যে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেই টাকায় যারা নির্বাচন লড়েছে, যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে নির্বাচন লড়েছে, তারা কোন স্বার্থে কেন পাল্টি মেরেছে তা সম্পর্কে যে ভৎসনা করেছে, যে ভার্ডিক দিয়েছে, তা থেকে তো এটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রাজ্যের শাসক দল না জানলেও কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জানে কারা আসল, কারা নকল, আর কারা কাদের জন্য করেছে ভুল বদল। আর এই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, যাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছে, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক পদ পেয়েছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক মন্ত্রিত্ব পেয়ে পশ্চিমবাংলার জনগণের সামনে ফুলে কোলাগাছ হয়েছিল, আজকে সেই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা একজন রেপিস্ট, একজন সাসপেন্ডেড নেতার পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেবলমাত্র গাদ্দারি বেইমানি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ভাতে মারা যায় সেই ষড়যন্ত্র করেছিল। আর সেই ষড়যন্ত্রের মুখে যেভাবে আজকের কলকাতা হাইকোর্ট ঝামা ঘষে দিল, যদি লজ্জা থাকে, ন্যূনতম বিবেকবোধ বা লজ্জাবোধ থাকে, তাহলে এই ঋতব্রত শিবির, অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিমরা আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে যাবে নিজেদেরকে আসল তৃণমূল দাবি করতে। রইল পড়ে এবার কলকাতা পুলিশ। যে কলকাতা পুলিশ ক্ষমতা পরিবর্তনের মাত্র 2 মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের হাতে হাজরা মোড়ে মার খায়, সেই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করতে গিয়েছে অরূপ বিশ্বাসের কথায়। তো তাদের কপালে তো দুঃখ জুটবেই। আপনি মেরেছেন কে? আপনারা
ডিউটি করছি না, আমরা ডিউটি করছি। আরে মেরা যান কেন? মানে আমি দেই মানে পশ্চিমবঙ্গ পুলিশ দলদাসগিরি করতে করতে তাদের মেরুদণ্ডটা এতটাই নমনীয় করে ফেলেছে এই পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলোর কাছে, যে বিগত দিনে আমরা দেখেছি সেই পুলিশকে টেবিলের তলায় লুকাতে, আর বর্তমানে দেখলাম ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের হাতে মার খেতে। যদিও তাদের কপালে এটাই প্রাপ্য, কারণ এই পশ্চিমবাংলার পুলিশ তাদের থেকে বেশি শিক্ষিত, বেশি আইনজ্ঞ মনে করে পার্টি ক্যাডারদের, পার্টির নেতাদেরকে। না হলে একজন ধর্ষণের আসামিকে গ্রেপ্তার করার পর, ধরার পরে তাকে নিয়ে কি করবে, তার পরামর্শ কি কোনোভাবে তারা চাইতে পারে ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডল সভাপতির থেকে? হ্যাঁ, আমি বলছি বারুইপুর ঘটনার কথা। বারুইপুরে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে বারুইপুরের যিনি 3 নম্বর মণ্ডল সভাপতি, সেই শান্তনু মণ্ডলের কাছে বারুইপুর ফাঁড়ির একজন পুলিশ অফিসার ফোন করে জিজ্ঞাসা করছে তাকে নিয়ে কি করবে। সেই কল রেকর্ড ফাঁস হয়েছে। শুনুন একটু আপনারা পুলিশের কি করুণ অবস্থা, কি করুণ দশা এই ভারতীয় জনতা পার্টির নেতাদের সামনে। অফিসার বলছে ছেড়ে দিয়েছি, পাইলেছে নাকি? আরে আমি আমার কাছে ধরা আছে, কিন্তু ওরা যা আছে তো। করছে মেরে ফেলে দেবে, এইসব গুলো করলে তখন কি হবে বলো কি? আমার তো এটা কি একবার বুঝছে অফিসার গুলোর কি হবে বুঝতে পারছে? মেরে আরে ফেলে কি হবে জানে ওরা? আরে অফিসারদের কি হবে? অফিসার বলছে নিয়ে পালিয়েছে। কে বলছে অফিসার নিয়ে ওই একটা পুলিশ বলছে এখানটায়। কাকে বলছো? ওই আমাদেরকে বলছে। তুমি ওখানে ফোনটা দাও দেখি, ওখানে ফোনটা দাও। না, ও সে জলের ওপরে নিয়ে আসছে। আমি বলেছি এখন আমাদের সাথে কথা হলো, আপনি বলছে পালিয়েছে। ও নাটক চলাচ্ছে, খানকির ছেলে ধরে রাখা, একটা আসামি ধরে রাখতে পারে না খানকির ছেলে। ঠিক আছে, বলো ঠিক আছে, তুমি যাও, তারপরে আমরা দেখছি। ঠিক আছে, এখন কি করবো বলো? তোমরা যদি মেরে ফেলে এখন- তুলে দিচ্ছি তোমাদের হাতে, তোমরা মেরে ফেলো, না, আমি আর বুঝবো না। ওইটাকে বাঁচিয়ে রাখো। ওইটাকে বাঁচিয়ে না রাখলে সব কটা পালাবে। আনন্দটাকে বাঁচাবে না, ওই খানকির ছেলে মেরেছে। ওর বাঁচানো তো পরের গল্প। যারা সাসপেন্ড আছে তাদেরকে তুলবে পুলিশ আগে। ঠিক আছে, আমরা পুলিশ আমাদের সঙ্গে যতটা সহায়তা করেছে, পুলিশ তাদেরকে তুলুক। আমি বলছি তুমি এখন কি বলছো বলো, কি করবো একে? তোমাদের হাতে তুলে শান্তনু, দেবো? না 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 না, একদম সাইড করে রাখো। ওটা মারা যাওয়া মানে শান্তনু অন্য জায়গা হয়ে যাবে। আমি বলছি এই সব এইটি কিন্তু মেন। একদম একদম, ওকে সাইড করে দাও। একে মেরে দিলে কিন্তু তুমি সব শেষ ওকে হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। শোনো না, ওকে থানায় তুলে দাও। একে মেরে দিলে হবে না। না না, থানায় তুলে দাও। তুমি একবার ওকে। একে দাও দেখি, সাইফুল দাকে দাও। ওরা ওদের বলা যাবে না। তুমি কি বলছো, কোন চলে যাও। তুমি বলছো আর তখন পরে জিনিসটা কি হবে? আমি তোমার বলছি যাও না। সবাই সব জিনিস বোঝে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ওইটাকে বাঁচিয়ে রাখতে হবে। ওটা গাছের গোড়া, ওইটা মরে গেলে খাঙ্কি ছেলে 5-3 জন পেয়ে যাবে। শুনলেন তো? হ্যাঁ, এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। যারা একজন ধর্ষণের আসামিকে গ্রেপ্তার করার পরে ভারতীয় জনতা পার্টির নেতার কাছে পরামর্শ চাইছে তাকে নিয়ে কি করবে, আর এদের ট্রেনিং দক্ষতা, কর্মদক্ষতা, ওরে বাবা, তা নিয়ে তো প্রশ্ন করার কোনো জায়গা নেই। এরা এতটাই ট্রেনিং প্রাপ্ত, এতটাই দক্ষ যে ঘটনা পুনর্নির্মাণের সময় একজন আসামি সে এদের কোমর থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর এই অকর্মণ্য পুলিশের অকর্মণ্যতার কারণে, গাফিলতির কারণে, তাদের মেরুদণ্ড নমনীয়তার কারণে যে একজন ফুলের মতো শিশুকে আজকের আমাদের থেকে চলে যেতে হলো, আমাদের থেকে আমরা হারিয়ে ফেললাম, তার বিরুদ্ধে যদি জনগণ আইন হাতে তুলে নেয়, সন্দেহভাজন কাউকে পিটিয়ে মারে, তখন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী গিয়ে হুঁশিয়ারি দেয় তাদেরকে দেখে নেবে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আগে শাস্তি দেবে। হ্যাঁ, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে পারেনি, 2 জনকে গ্রেপ্তার করে একজন মূল সাক্ষীকে খরচ করে ফেলেছে। জানি না, হয়তো সে মুখ থেকে কোনো এক কিংপিংয়ের নাম বলে ফেলেছিল সেই কারণে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ পুলিশ যারা একজন ধর্ষণের আসামিকে গ্রেপ্তার করার পরে ভারতীয় জনতা পার্টির নেতাদের থেকে পরামর্শ চায়, ভাবুন তাহলে আপনি আগামী দিনে কোনো কমপ্লেন, আপনার কোনো সমস্যা নিয়ে তাদের সামনে গেলে তারা আপনার কি সহায়তা করবে, কিভাবে আপনার পাশে দাঁড়াবে, আপনি তাদের উপরে কি ভরসা করবেন। আর সেই জায়গা থেকে আমি পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্যে কেবল করজোরে একটা নিবেদন করছি, দয়া করে আর নিজেদের মেরুদণ্ডটা এতটা নিচে নামাবেন না, এতটা বাঁকাবেন না যে আগামী দিনে ওই টেবিলের তলা লুকানো থেকে বর্তমানে মার খাওয়া, এটা ছাড়িয়ে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির নেতাদের সামনে কান ধরে উঠবোস করতে দেখতে হয় এই পশ্চিমবঙ্গবাসীকে। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এগুলো তৃণমূলের কি বীজ বৃক্ষ পুঁতেছে? বীজ বৃক্ষ পুঁতলে তো অমৃত ফল হবে না। ভাবুন একবার, ইনি কতটা নির্লজ্জ বেহায়া। বলছে এ মেয়েটা কোথায় ছিল আমি জানি না, আমার মেয়ে সুরক্ষিত ছিল, এ মেয়েটা কোথায় ছিল আমি জানি না।
একজন নির্যাতিতা ধর্ষিতার মা হয়ে কিভাবে একজন নির্যাতিতা ধর্ষিতা সম্পর্কে এমন মন্তব্য করতে পারে? এই কারণে আমি আপনাদেরকে ওই আরজিকর ঘটনার প্রথম থেকে বলেছি, এই ভদ্রমহিলা সম্পূর্ণ অশিক্ষিত, অভদ্র ও লোভী। ওসব মেন ন্যায় বিচার টিচার একেবারে ফালতু, ওইসব মেন ন্যায় বিচার টিচার লোক দেখানো। উনি একমাত্র লোভী ভদ্রমহিলা, যে কারণে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আজকের এমএলএ হয়েছে। যদি তা না হতো, একই রকম ঘটনা ওনার মেয়ের সঙ্গে যা ঘটেছে বলা চলে তার থেকে আরও ঘৃণ্য, আরও বেশি অপরাধজনক। কারণ ওনার মেয়ে ছিল সাবালক, এটা নাবালক একজন ফুলের মতো করি। তার সঙ্গে সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে উনি কি এমন মন্তব্য করতে পারতেন? আর আমি কেন বলি এই ভদ্রমহিলা লোভী, কারণ এই ভদ্রমহিলা নিজের মেয়ের ন্যায় বিচার চাইতে সেই রাজনৈতিক দলে যোগদান করে রাজনীতির ময়দানে নেমেছে, যে রাজনৈতিক দলে হাতরাস, উন্নাও, লখিমপুর খেড়ি, বিলকিস বানুর ধর্ষকরা কোল আলো করে বসে আছে। হ্যাঁ, প্রজ্জ্বল রাওয়ান্নার মতো ধর্ষকরা যে রাজনৈতিক দলের সম্পদ, সেই রাজনৈতিক দলে উনি যোগদান করেছে, যে রাজনৈতিক দলে 48 জন সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে, যে রাজনৈতিক দলের 227 জন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে, আর যে রাজনৈতিক দল তার শাসনকালে আসারাম বাপু থেকে রাম রহিমের মতো প্রমাণিত সাজাপ্রাপ্ত ধর্ষকদের স্পেশাল পেরোলের ব্যবস্থা করে দিয়ে বছরে 100 দিন জেলের বাইরে রাখে, এবং জেলের বাইরে তাদের বার করার পর তাদের সেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে স্পেশাল ট্রিটমেন্টে রামলালা দর্শন করতে নিয়ে যায়। আজকের উনি সেই রাজনৈতিক দলে যোগদান করে সেই রাজনৈতিক দলের কাছ থেকে ওনার কন্যার ন্যায় বিচার চাইতে গিয়েছে। হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী বা ওই কার্তিক মহারাজদের প্রসঙ্গ তুললাম না, চাটুর্নীতিদের প্রসঙ্গও বাদ দিলাম, যাদের সঙ্গে উনি মঞ্চ শেয়ার করে, যাদের সঙ্গে বিধানসভায় বসে টেবিল শেয়ার করে খাবার খায়। হ্যাঁ, ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলে যোগদান করতো না, যে রাজনৈতিক দলে সব থেকে বেশি, এই ভারতবর্ষে সব থেকে বেশি ধর্ষণে অভিযুক্তদের শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে। হ্যাঁ, ওনার যদি লজ্জা থাকতো তাহলে উনি এই কার্তিক মহারাজের মতো ধর্ষণে অভিযুক্তের সঙ্গে মঞ্চ শেয়ার করতো না, মিঠুন চক্রবর্তীর মতো পুত্রকে বাঁচানোর জন্য, ধর্ষক পুত্রকে বাঁচানোর জন্য যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে সেই ধর্ষক পিতার সঙ্গে মঞ্চ শেয়ার করতো না, বা এই চাটনিরীত যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, মানহানির অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, তার সঙ্গে বিধানসভায় বসে টেবিল শেয়ার করে গান্ডে পিণ্ডে গিলতো না। এবং উনি যদি লোভী না হতো, বা উনি যদি প্রকৃত কন্যার ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতো, তাহলে উনি এই বিধানসভার মাইনেটা নিত না, এমএলএ হওয়ার যে মাইনেটা সেটা নিত না। আমি বলবো এই যে নামগুলো বললেন না বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী নামগুলো বললেন না বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। কি বাংলার বুদ্ধিজীবীরা বলো পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। হ্যাঁ, আপনারাই তো এই পশ্চিমবাংলায় পাল্টানো পরিবর্তন চাই বলে সরকার পরিবর্তন করলেন, ক্ষমতায় আনলেন এই ভারতীয় জনতা পার্টিকে। আর সেই ভারতীয় জনতা পার্টির দিলু গই, যিনি ক্ষমতায় আসার আগে আপনাদের রগড়ে দেবে বলেছিলেন, এখন বলছেন আপনারাই সমাজ বিরোধী, আপনাদের মাথায় ডিম ফাটানো উচিত। যদিও তাতে আপনাদের কিছু যায় আসে না, কারণ আপনারা তো এই পশ্চিমবাংলার সব থেকে বেশি চামড়া মোটা। না হলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তনের বই লিখে কলা, আলু, চাল, মূলের সুবিধা নিতে হয় সেই ব্যবস্থা আপনারা তো মাত্র 1 সপ্তাহের মধ্যে করে ফেলতে পারেন, যেটা আর এই পশ্চিমবাংলার অন্য কেউ পারে না, এই পশ্চিমবাংলার সাধারণ জনগণের পক্ষে সম্ভব হয় না। আর সেই জায়গা থেকে আপনারা কলা, আলু, মূলের সুবিধা নেবেন, রগড়ানি খাবেন না, সমাজ বিরোধী তকমা পাবেন না, ডিম ছড়া সহ্য করবেন না, তা কি আর হতে পারে? কারণ আপনারাই তো এই সমাজে, এই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সুবিধাভোগী। তাই আপনাদের কপালে এটা যদি আগামী দিনে জোটে, আমি হব সব থেকে বেশি খুশি। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।